করলে সেখানে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এছাড়া গত রাতে ঢাকা বরিশাল মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আর নগরীর সাধারণ মানুষের মধ্যে চাপা একটা আতঙ্ক বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা কিংবা কখন হামলার শিকার হয়, কখন ভাঙচুর হয়, এই নিয়ে আতঙ্কে আছে নগরীর মানুষ। এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে 20 দলীয় জোটের ডাকা হরতাল। শাহিন, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়ায় যেতে চাই। বগুড়ায় আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান সোহাগ। সোহাগ, আপনার কাছে জানতে চাই, বগুড়ার হরতাল কেমন আপনি লক্ষ্য করছেন? অবরোধের সাথে সাথে হরতালও চলছে আজ। আপনার দৃষ্টিতে আজকে হরতাল কেমন লক্ষ্য করছেন আপনি? আজকে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচিতে আজকে আমরা শান্তিপূর্ণভাবেই দেখছি যে আজকে হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। আজকে শহরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। তবে আমরা সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে যতটুকু দেখেছি, আজকে কিন্তু শহরে গণপরিবহন, ব্যক্তি চালিত পরিবহন, এমনকি সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে না। তবে সকাল থেকে কিছু সীমিত আকারে রিক্সা এবং ভ্যান চলাচল করতে দেখা যাচ্ছে। আজকে বগুড়া থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। এমনকি বিআরটিসি বাস ডিপোতে গিয়ে দেখেছি যে আমরা বিআরটিসি বাস ডিপো থেকেও আজকে কিন্তু কোনো যান ছেড়ে যায়নি। তবে আজকে আমরা রেল স্টেশনে গিয়ে দেখেছি যে আজকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া আজকে আমরা হরতাল সমর্থনে আজকে সকাল থেকে 3টি মিছিল দেখেছি, যার একটি ছিল সকালে দলীয় কার্যালয় হতে, একটি ছিল সাতগ্রাম দ্বিতীয় বাইপাস মোড়ে, এবং সর্বশেষ বেলা 11:30 দেখেছি যে শহরে ইয়াকুবিয়া মোড়ে জেলা যুবদল একটি হরতাল সমর্থনে বিক্ষোভ করেছে। এছাড়া আজকে কিন্তু আমরা দেখেছি যে আজকে হরতাল বিরোধীদের আজকে দেখেছি তারা রাজপথে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়তে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা বরাবরের মধ্যেই দেখেছি, এবং শহরের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে তারা টহল অব্যাহত রেখেছে। আর ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ রয়েছে। তো শাওন, এই ছিল আজকে বগুড়ার সর্বশেষ হরতাল পরিস্থিতি। সব ধন্যবাদ আপনাকে। সেই সাথে শাহিন এবং হাসানুর শাওনকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, হরতালের খবর সংগ্রহ করতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং আপনারা জানছিলেন হরতালের খবরাখবর। এদিকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশব্যাপী চলছে সকাল সন্ধ্যা হরতাল। বরিশাল নগরীর নাজির মোল্লা এলাকায় বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দিলে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। সিলেটের মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এতে গাড়িটির সামান্য ক্ষতি হয়। বগুড়া শহরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। এছাড়া সাতগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালকারীরা। নাটোরের বড়াইগ্রামে ভোরে একটি ট্রাক পুড়িয়ে দেয় পিকেটাররা, এতে আহত হয় চালক ও হেলপার। এছাড়া সকালে আলাইপুরের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভোলা শহরে খেয়াঘাট মোড়ে গাছের গুড়িতে এবং অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, জয়পুরহাট এবং চাঁদপুরে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত 3-এ এ মামলার কার্যক্রম চলছে। বিচারক আবু আহমেদ জমাদ্দার এজলাসে এলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে ও আদালতে খালেদা জিয়ার হাজির হবার সময় চেয়ে আবেদন করেন। আদালত সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণ চালিয়ে যাবার আদেশ দেন। অন্যদিকে আদালতে খালেদা জিয়ার হাজিরার সময় আবেদন মঞ্জুর করে। নিরাপত্তাজনিত কারণে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হননি। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে রাজবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে হেলিকপ্টার যোগে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দার গড়াই নদীর তীরে অবতরণ করেন। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন ও সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল 3:30টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করার কথা রয়েছে তার। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে ঢেলে সাজানো হয়েছে ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব। মহাসড়কের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এরই মধ্যে ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। আজ আসর নামাজের পর থেকে শুরু হবে আমবয়ান। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার সহ
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে 5 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি মেহমানদের তাঁবুতে এবারও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হরতাল অবরোধ মোকাবেলা করে মুসল্লিদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। আগামী 18 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2 পর্বের বিশ্ব ইজতেমা। গাজীপুরের উত্তর সালনায় দুর্বৃত্তদের হামলায় স্কুল ছাত্রী খুন হয়েছে, আর যশোরের অভয়নগরে 2 যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গাজীপুরের উত্তর সালনা এলাকায় কৃষক সাইফুল ইসলাম তার মেয়ে অর্ণাকে নিয়ে গতরাতে নিজ ঘরে ঘুমোতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে অস্ত্র দিয়ে তাদের দুজনকে কুপিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের গাজীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে অর্ণাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা সাইফুল চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মাঠ থেকে সকালে 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানায় পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া, তবে শর্ত পছন্দ না হওয়ায় পরমাণু কার্যক্রম থেকে সরে আসা সংক্রান্ত উত্তর কোরিয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। পরমাণু কার্যক্রম পরিত্যাগের শর্ত হিসেবে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বাতিলের দাবি জানায় পিয়ংইয়ং। জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বুধবার এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন, যদি প্রস্তাবটিতে ওয়াশিংটন যথাযথ সাড়া দেয় তবে এ বছরই কোরীয় উপদ্বীপে অনেক পরিবর্তন দেখবে বিশ্ববাসী। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পিয়ংইয়ং এর প্রস্তাবটিকে একটি প্রচ্ছন্ন হুমকি বলে আখ্যা দেয়। যদিও এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিতে উত্তর কোরিয়ার সরকার প্রস্তুত বলে ওই কর্মকর্তা জানান। ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনে হামলার দায়িত্ব স্বীকার করেছে আল কায়েদার আরব উপদ্বীপ নেটওয়ার্ক। ইয়েমেন ভিত্তিক এই জঙ্গি নেটওয়ার্কের পক্ষ থেকে বুধবার রাতে ইন্টারনেটে প্রচারিত এক ভিডিও বার্তায় এই দাবি জানান সংগঠনটির একজন নেতা। তিনি বলেন, ফ্রান্সের ম্যাগাজিন কার্যালয়ে আক্রমণের পরিকল্পনা ও অর্থায়ন করেছে আল কায়েদা ইন আরব পেনিনসুলা। এদিকে গত সপ্তাহে বিপর্যয় কাটিয়ে উঠে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ, যার রেকর্ড 50 লাখেরও বেশি কপি ছাপানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, ভীতি প্রদর্শন করে ম্যাগাজিনটির মূল্যবোধ ধ্বংস করা যায়নি। এই সংখ্যাটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত একটি ছবি অন্তর্ভুক্ত করে শার্লি হেবদো, যাতে দেখা যায় সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য চোখের পানি ঝরছে মহানবীর। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচের সিরিজের শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 69 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, তবে 2-1 ব্যবধানে জিতেছে স্বাগতিক ক্যারিবীয়রাই। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার। ভ্যান উইক ও হেন্ড্রিক্সের 111 রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে স্বাগতিকরা। 85 বলে করা ভ্যান উইকের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে 3 উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় 195 রান। 9টি 4 ও 7টি 6-এর মার ছিল তার 114 রানের ইনিংসে। জবাবে ওপেনিং জুটিতে 48 রান আসলেও ডেভিড উইজের বোলিং এর সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। 100 রানে 6 উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। সিমিন্স করেন সর্বোচ্চ 49। শেষ পর্যন্ত 1 ওভার আগেই 126 রানে অল আউট হয়ে যায় ক্যারিবীয়রা। 23 রানে 5 উইকেট নেন উইজ। ফুটবলের খবর, অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার দ্য ফেনোমেনন রোনালদো। উত্তর আমেরিকার সকার লিগের দ্বিতীয় সারির দল ফোর্ট লাউডারডেল স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে রোনালদো নিজেই এই খবর দেন। নিতান্ত শখের বশে আবারও মাঠে নামার সিদ্ধান্ত তার। এই বসন্তে মাঠে নামার কথা চিন্তা করছেন তিনি, তবে সেটা কতটা সম্ভব হবে তা নিয়েই নিজেই শঙ্কা প্রকাশ করেছেন রোনালদো। 3বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হওয়া এই সাবেক ব্রাজিলিয়ান সর্বশেষ মাঠে নেমেছিলেন কোরিন্থিয়াসের হয়ে 2011 সালে। বয়সের পাশাপাশি ওজন বেড়ে যাওয়ায় বুট জোড়া তখন তুলে রাখেন রোনালদো। 38 বছর বয়সী ব্রাজিলের এই সাবেক সুপারস্টার জানান, ফুটবল এখনো তার প্রথম ভালোবাসা। সেই আবেগ থেকেই এই ফিরে আসার সিদ্ধান্ত। পাশাপাশি তার এই সিদ্ধান্ত সকার লিগটির প্রচারণা হিসেবে কাজ করবে বলে আশা করছেন তিনি। ওজন কমানো শুরু করেছেন রোনালদো। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।